আপনার এই যে 25টা বোয়িং, এটা তো আমাদের জনগণের করের টাকা দিয়ে শোধ করতে হবে। এটা তো কোনো দাতা সংস্থা এসে শোধ করে দেবে না। তারপরে বেশি দাম দিয়ে গম কিনতে হবে। তারপরে তুলা থেকে শুরু করে অন্যান্য যে পণ্য, সেগুলো মার্কিনদের কাছ থেকে নিতে হবে। সস্তায় আপনি চীন থেকে বা অন্য কোনো দেশ থেকে নিতে পারবেন না। মানে ওয়ান্স ফর অল আপনার সভারেনিটি আপনি কমিয়ে ফেললেন বা ঠিকা দিলেন, এবং মার্কিনীদের অনুমতি ছাড়া আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নানান রকমের ঝামেলায় পড়ে যাব। আপনার ভিসা থেকে শুরু করে সকল জটিলতা, যেহেতু আমরা অলরেডি সাইন করে ফেলেছি, আমার দেশের সরকার যার ম্যান্ডেট নেই, জনগণের আস্থা নেই, সেই সরকারের পক্ষ থেকে কিন্তু নন ডিসক্লোজার ক্লজে আমরা স্বাক্ষর করে দিয়েছি, মেনে নিয়েছি বিষয়টা। তখন আমার সরকার যদি মেনে নেয়, আমার কি করবার আছে? তাদের যে ক্লাউড, তাদের যে আপনার সোয়ে, সেটি মানে বহাল থাকতে থাকতে তারা যদি নির্বাচনটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সবকুল রক্ষা হয়। এখন সেই নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, সেটা নিয়েও কিন্তু বড় বড় প্রশ্নবোধক চিহ্ন উঠে যেতে পারে। এদিকে আপনার এই যে ইউনূস সরকার, এটা বেসিক্যালি বাইডেন্স বেবি। গত রেজিমের নৈতিক সমর্থন ছিল, এবং সে কারণেই আমরা দেখেছি 7 জানুয়ারি নির্বাচনের পরের দিন 8 জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই নির্বাচনের ফলাফল ফ্রি অ্যান্ড ফেয়ার বলা হয়নি আমাদের পর্যবেক্ষকদের রেফারেন্স দিয়ে। এখন তারপরে খেয়াল করে দেখেন ডোনাল্ড লু মহোদয়ের যে আপনার দৌড়ঝাঁপ, সবকিছু মিলিয়ে শেষ অবধি আমরা দেখলাম যে রেজিম বিদায় হলো, নতুন রেজিম আসলো, এবং এই করিডোর, এবং সেই সঙ্গে আপনার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয়, কানেক্টিকাট নিবাসী, যেখানে তার স্থায়ী ঠিকানা, তিনি বলবার চেষ্টা করলেন না করিডোর নয়, এটা চ্যানেল। তো হোয়াট এভার ইট ইজ, এই করিডোর এবং চ্যানেল তারা কিন্তু ডেলিভার করতে পারেনি, সময় ক্ষেপণ হয়েছে টিল টু ডেট। এবং ইন দ্য মিন টাইম আমাদের মহামান্য রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, মার্কিনরা অবশ্য তাকে মিস্টার প্রেসিডেন্ট বলে অভিহিত করেন, তিনি এখন চেষ্টা করছেন, নতুন পলিসি পার্সু করছেন, এবং তার যে স্টাইল সেটা অনেকটা 180 ডিগ্রি সমারসল্টের মতো। তিনি জুন্তা সরকারের উপর আপনার যে নিষেধাজ্ঞা আছে সেগুলো ক্রমে আপনার উঠিয়ে দেওয়ার একটা পলিসি পার্সু করছেন। এখন জুন্তা সরকারের সঙ্গে যদি বরফ গলে যায়, তখন তো আমাদের মতো প্রফেসর ইউনূসের রেজিমকে আর প্রয়োজন হবে না। আমাদের প্রয়োজনটা তো বেসিক্যালি ফ্রন্টলাইন স্টেট হিসেবে। এখন পুরো বল গেমটাই যদি চেঞ্জ হয়ে যায়, এই ব্যাগেজ মার্কিনদের টানবার তো কোনো দরকার পড়বে না। আবার শুল্ক আলোচনা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে, সেটা নিয়েও নানান রকমের রেমিফিকেশন আছে। এখন এর ভেতরে যে বিষয়গুলো, যেমন আপনি ঠিক আছে 20% করে দিলেন 35-এর জায়গায়, কিন্তু আবার যে বিলগুলো ধরিয়ে দেবেন, ওগুলো যাবে কোথায়? আপনার এই যে 25টা বোয়িং, এটা তো আমাদের জনগণের করের টাকা দিয়ে শোধ করতে হবে। এটা তো কোনো দাতা সংস্থা এসে শোধ করে দেবে না। তারপরে বেশি দাম দিয়ে গম কিনতে হবে। তারপরে তুলা থেকে শুরু করে অন্যান্য যে পণ্য, সেগুলো মার্কিনদের কাছ থেকে নিতে হবে। সস্তায় আপনি চীন থেকে বা অন্য কোনো দেশ থেকে নিতে পারবেন না। মানে ওয়ান্স ফর অল আপনার সভারেনিটি আপনি কমিয়ে ফেললেন বা ঠিকা দিলেন, এবং মার্কিনীদের অনুমতি ছাড়া আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। এর আওতায় আপনার এই যে নন ডিসক্লোজার ক্লজ, তার মধ্য দিয়ে আপনার জেসোমিয়া, আকসা, এই নানান রকমের যে ট্রিটিগুলো এতদিন ধরে লং স্ট্যান্ডিং মানে পড়ে আছে, আগের সরকার স্বাক্ষর করেনি বা রেটিফাই করেনি, তো সেগুলো আপনি তৎক্ষণ করে দিতে এক ধরনের প্লেজ বাউন্ড অবস্থায় পড়ে যাচ্ছেন। তো ফলে যখনই এই কাজগুলো হয়ে যাবে, তারপরে এই রেজিমের তার প্রয়োজন পড়বে না, নতুন রেজিম হয়তো আসবে। শর্ত জুড়ে দিয়েছে, মানে শুল্ক কমানোর আড়ালে অনেকগুলো শর্ত আছে ডক্টর ইউনূস সরকার। এবং মজা হচ্ছে, সেগুলো যদি প্রকাশ যদি করেন বা সেগুলো নিয়ে আলোচনা করেন, তাহলেও ঝামেলা পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা শুধু শুল্ক কমিয়েছে সেটা আলোচনায় আসতে দিচ্ছি, অন্য কোনো বিষয়ে আলোচনায় যাওয়া যাবে না। আর যদি যান, তাহলে ধরুন আপনি, হাসিনা আক্তার কিংবা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নানান রকমের ঝামেলায় পড়ে যাব। আপনার ভিসা থেকে শুরু করে সকল জটিলতা, যেহেতু আমরা অলরেডি সাইন করে ফেলেছি, আমার দেশের সরকার যার ম্যান্ডেট নেই, জনগণের আস্থা নেই, সেই সরকারের পক্ষ থেকে কিন্তু
নন ডিসক্লোজার ক্লজে আমরা স্বাক্ষর করে দিয়েছি, মেনে নিয়েছি বিষয়টা। তখন আমার সরকার যদি মেনে নেয়, আমার কি করবার আছে? হুম। বিষয়টা এরকম। জি। আমি জুলাইয়ের ঘোষণাপত্র বাংলাদেশের নতুন ইস্তেহার মানে নতুন বাংলাদেশের ইস্তেহার নিয়ে আপনি বলেছেন যে একটা বের হয়েছিল বাট সেটা ফাইনাল করেনি, জি সেটা নিয়ে জি ধোঁয়াশা। জি কিন্তু আমরা জুলাই ঘোষণাপত্রের মধ্যে ২৬টি দফা আমরা যেটা দেখি, ২১টি দফার মধ্যে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের শাসনামলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সব ধরনের নির্যাতনে ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তো এই যে দফাগুলো দেওয়া হয়েছে, এই দফাগুলোতে এগুলো কার্যকর কিভাবে? মানে ঘোষণাপত্র দিয়েই শেষ, নাকি এগুলোর কোনো আইনগত ভিত্তি, যেটা নিয়ে অলরেডি চ্যালেঞ্জ করেছে যে জামাত ইসলাম বলেছে যে যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে ইয়ে করবে। তো পরের সরকার বা এটার আসলে ভিত্তি কি? দেখুন, সত্যি কথা বলতে কি, আপনার খেয়াল করেন আমাদের প্রয়াত খন্দকার মোশতাক আহমদ, তিনি ৭৫-এ ১৫ই আগস্টে যারা নাম ভূমিকায় ছিলেন তাদেরকে সূর্য সন্তান হিসেবে অভিহিত করেছিলেন এবং ইন্ডেমনিটি প্রদানের ঘোষণা দিয়েছিলেন। হুম, আলটিমেটলি সেই ইন্ডেমনিটি কিন্তু বহাল রাখা যায়নি। শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে সেটি খারিজ করে দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে রেজিমের স্থায়িত্বের উপর নির্ভর করছে বিষয়টা। এখন যত হুম, রকমের ইন্ডেমনিটি দেয়া হোক না কেন, যত রকমের রেটিফিকেশন করা হোক না কেন, সেটা যদি এন্ডোর্স না হয় বাই দ্য ফোর্থ কামিং পার্লামেন্ট, তাহলে কিন্তু বিষয়টা ছেদ ঠুনকো একটা বিষয় হিসেবেই থেকে যাবে। সেই জন্যে আপনার এনসিপি, যেহেতু আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনি মুখ ফসকে বলে ফেলেছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল, তো হুম, সরকারি দল হিসেবে আপনার তাদের যে ক্লাউড, তাদের যে আপনার সোয়ে, সেটি আহ, মানে বহাল থাকতে থাকতে তারা হুম, যদি নির্বাচনটা করে ফেলতে পারেন, তাহলে হুম, কিন্তু সবকুল রক্ষা হয়। এখন সেই নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, সেটা নিয়েও কিন্তু বড় বড় প্রশ্নবোধক চিহ্ন উঠে যেতে পারে। আর হুম, এখানে সেই বিষয়ে আমাদের মার্কিন ফরেন রিলেশনস কমিটির দুই দলের পক্ষে প্রতিনিধিত্বকারী সেনেটর রিচার্ড লুগান, সেনেটর ক্লেমন প্যাল ২৯শে মার্চ ১৯৯৬ সনে ইতিমধ্যে একটা টার্মস অফ রেফারেন্স রচনা করে ফেলেছে এবং সেটি মেইন মেজর পলিটিক্যাল অ্যাক্টর যারা সেই সময়কার, তারা সেটা গ্রহণও করেছেন। তো ফলে এক ধরনের ইনফর্মাল ট্রিটি অব্লিগেশন আমাদের রয়ে গেছে ইন দ্য হুম, সিস্টেম। তো এখন যেহেতু আমাদের প্যারেন্ট কান্ট্রি, ওই অর্থে হেড অফ দ্য কমনওয়েলথ যেখানে বসবাস করেন রাজা হুম, প্রিন্স, মানে রাজা চার্লস দ্য থার্ড, তিনি যেহেতু ইতিমধ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা সন্দর্শন দিয়েছেন, এক ধরনের প্রশংসাপত্র হাতে ধরিয়ে দেয়া হয়েছে এবং আহ, সেই দেশের হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্টের একজন আহ, মন্ত্রী, তিনি সবার আগে মুখ খুলেছেন, বলেছেন যে এটা ইনক্লুসিভ নির্বাচন তারা প্রত্যাশা করেন। হুম, পরবর্তীতে ওয়ালকার তুর্ক মহোদয়, হিউম্যান রাইটস কমিশন, জাতিসংঘের পক্ষ থেকে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। হুম, তো ফলে আপনার ব্যাপারটা এমন একটা জায়গায় ক্রমে চলে যাচ্ছে যে আলটিমেটলি ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন ঘরানা পর্যন্ত, নর্থ মানে আটলান্টিকে অবস্থিত কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো, আলটিমেটলি যারা 5 আই ওই কনগ্লোমারেশনের, তারা কিন্তু আপনার ইনক্লুসিভ যে শর্ত বা উপাদানটি আছে হুম, সেটার উপর জোর দেওয়া শুরু করবে। আর আফটার অল, অলমোস্ট 50% অফ দ্য পপুলেশন, 40% অফ দ্য পপুলেশন, আপনি এলবো আউট করেন কি করে? আপনার 100% ইলেকটোরেটকেই তো আপনাকে বিবেচনায় নিতে হবে ইফ ইউ মেইন ডেমোক্রেসি। তো হুম, সেই বিষয়টাও আসবে। আর তা না হলে আওয়ামী লীগ যে কাজটি করেছিল আপনার 14, 18 এবং 24-এর নির্বাচনে,
অর্ধাংশ ইলেকটোরেটে তাদেরকে স্যাটাসাইড করে রেখেছিলেন, ফলে তার চরম মূল্য তাদের দিতে হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে তাদের। তো একই রকম অবস্থা তো ভিন্ন একই মুদ্রার ওই পিঠ হিসেবে যদি বিষয়টা এরকম থাকে, এক্সক্লুসিভিটি কাজ করে, তখন কিন্তু এটি কার্যকর করা মুশকিল হয়ে যাবে। হুম ধন্যবাদ। আমি